রাজ্যের চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। বৃদ্ধি করতে হবে। বিধানসভাতেও কথা বলা যায় না, রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। বিধানসভাতেও কথা বলা যায় না, কিন্তু রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। কোভিডের নামে গণতান্ত্রিক অধিকার হরণ করা চলছে না, চলবে না। কোভিড-19 নামে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া চলছে না, চলবে না। কোভিড-19 নামে গণতান্ত্রিক অধিকার হরণ করা চলছে না, চলবে না। কোভিড-19 নামে গণতান্ত্রিক অধিকার হরণ করা চলছে না, চলবে না। চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। প্রকল্পে কাজের দিন এবং মজুরি বৃদ্ধি করতে হবে। বেকার ভাতা দিতে হবে। প্রত্যেক গরিব পরিবারকে মাসে প্রত্যেক সদস্যকে 10 কেজি করে খাদ্যশস্য বিনামূল্যে দিতে হবে। প্রত্যেক গরিব পরিবারের প্রত্যেক সদস্যকে বিনামূল্যে 10 কেজি করে খাদ্যশস্য দিতে হবে। এমন পরিবারের প্রতি মাসে নগদে 7,500 টাকা করে প্রদান করতে হবে। এমন পরিবারকে প্রতি মাসে নগদে 7,500 টাকা করে প্রদান করতে হবে। বিধানসভাতেও কথা বলা যায় না, কেন রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। গণতান্ত্রিক অধিকার হরণ করা চলছে না, চলবে না। কোভিডের আড়ালে গণতান্ত্রিক অধিকার চলছে, এটা চলছে না, চলবে না। কোভিডের নামে গণতান্ত্রিক অধিকার হরণ করা চলছে, এটা চলছে না, চলবে না। বেকার এবং কুয়েত প্রকল্পে কাজের দিন এবং মজুরি বৃদ্ধি করতে হবে। বেকার এবং কুয়েত প্রকল্পে কাজের দিন এবং মজুরি বৃদ্ধি করতে হবে। 10,323 তাদের জন্য বিকল্প ব্যবস্থা করতে হবে। 10,323 চাকরিচ্যুত শিক্ষকদের বিকল্প ব্যবস্থা করতে হবে। বিধানসভার ভেতরেও কথা বলা যায় না, কেন রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। বিধানসভার ভেতরেও কথা বলা যায় না, কেন রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। কোভিডের আড়ালে গণতান্ত্রিক অধিকার হরণ করা চলছে, এটা চলবে না, চলবে না। গণতান্ত্রিক অধিকার কোভিডের নামে হরণ করা চলবে না। কোভিডের নামে গণতান্ত্রিক অধিকার হরণ করা চলবে না। রাজ্যের চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। জনস্বার্থে বিধানসভার ভেতরেও কথা বলা যায় না, কেন রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। বেকার এবং কুয়েত প্রকল্পে কাজের দিন এবং মজুরি বৃদ্ধি করতে হবে। বেকার এবং কুয়েত প্রকল্পে কাজের দিন এবং মজুরি বৃদ্ধি করতে হবে। আড়ালে গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে, কেন রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। আড়ালে গণতান্ত্রিক অধিকার হরণ করা চলছে, কেন রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। নামে গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে, কেন রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। বেকার এবং কুয়েত প্রকল্পে কাজের দিন এবং মজুরি বৃদ্ধি করতে হবে। বেকার ভাতা দিতে হবে। বিধানসভাতেও কথা বলা যায় না, কেন রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। বিধানসভাতেও কথা বলা যায় না, কেন রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। বিধানসভাতেও কথা বলা যায় না, কেন রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। বিধানসভাতেও কথা বলা যায় না, কেন রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে, কেন রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। আড়ালে গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে, কেন রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। বেকার এবং কুয়েত প্রকল্পে কাজের দিন এবং মজুরি বৃদ্ধি করতে হবে। বেকার ভাতা দিতে হবে। 10,323 চাকরিচ্যুত শিক্ষকদের বিকল্প ব্যবস্থা করতে হবে। 10,323 চাকরিচ্যুত শিক্ষকদের বিকল্প ব্যবস্থা করতে হবে। কোভিডের নামে গণতান্ত্রিক অধিকার হরণ করা চলছে না, চলবে না। কোভিডের নামে গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে, কেন রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। কোভিডের নামে গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে, কেন রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। বিধানসভার ভেতরে জনস্বার্থে কথা বলা যায় না, কেন রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। বিধানসভার ভেতরেও জনগণের স্বার্থে কথা বলা যায় না, কেন রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। বিধানসভার ভেতরে জনস্বার্থে কথা বলা যায় না, কেন রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। আড়ালে গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে, কেন রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। আড়ালে গণতান্ত্রিক অধিকার
দাও। কবিদের আড়ালে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে কেন রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। রাজ্যের চিকিৎসা পরিষেবা ভেঙে পড়ছে কেন রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। রাজ্যের চিকিৎসা পরিষেবা ভেঙে পড়ছে কেন রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। স্যার বিধানসভার ভেতরেও বাইরে গণতন্ত্র হরণ করা মানছি না। বিধানসভার ভেতরেও বাইরে গণতন্ত্র হরণ করা মানছি না। মানুষের কথা বলার অধিকার নাই কেন, জবাব চাই, জবাব দাও। মানুষের কথা বলার অধিকার নাই কেন, জবাব চাই, জবাব দাও। বিধানসভার ভেতরেও বাইরে মানুষের কথা বলার অধিকার হরণ করা মানছি না। মানুষের কথা বলা অধিকার হরণ করা মানছি না। অবিলম্বে কাজ ও খাদ্যের ব্যবস্থা করতে হবে। রাজ্যে মৃত্যু আত্মহত্যা বন্ধ করতে হবে। রাজ্যে অনাহার মৃত্যু আত্মহত্যা হচ্ছে কেন, রাজ্য সরকার জবাব চাই। বেকারদের কর্মসংস্থান হচ্ছে না কেন, রাজ্য সরকার জবাব চাই। কোভিডের নাম করে গণতন্ত্র হরণ করা চলবে না। কোভিডের নাম করে বিধানসভার ভেতর ও বাইরে গণতন্ত্র হরণ করা চলবে না। অবিলম্বে গণতন্ত্র হরণকারীদের বিরুদ্ধে লড়তে হবে। গণতন্ত্র হরণ করা হচ্ছে কেন, জবাব চাই। হরণ করা হচ্ছে কেন, রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। কোভিডের নামে গণতন্ত্র হরণ করা, গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে কেন, রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। বিধানসভার ভেতরেও জনস্বার্থে কথা বলতে দেওয়া হচ্ছে না কেন, রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। বিধানসভার ভেতরেও জনস্বার্থে কথা বলতে দেওয়া হচ্ছে না কেন, রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। বিধানসভার ভেতরেও জনস্বার্থে কথা বলতে দেওয়া হচ্ছে না কেন, রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়ছে কেন, রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। রাজ্যের চিকিৎসা পরিষেবা ভেঙে পড়ছে কেন, রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। স্বাস্থ্য পরিষেবার এই বেহাল অবস্থা কেন, রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। স্বাস্থ্য পরিষেবার এই বেহাল অবস্থা কেন, রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। জায়গা এবং কুয়েট প্রকল্পে কাজের দিন এবং মজুরি বৃদ্ধি করতে হবে। জায়গা এবং কুয়েট প্রকল্পে কাজের দিন এবং মজুরি বৃদ্ধি করতে হবে। 10,323 চাকরিচ্যুত শিক্ষকদের বিকল্প ব্যবস্থা করতে হবে। বেকার যুবকদের কোনো নিয়োগ করা হচ্ছে না কেন, রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। রাজ্য সরকারের নিয়োগ বন্ধ কেন, জবাব চাই, জবাব দাও। কোভিডের আড়ালে গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে কেন, রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। কোভিডের আড়ালে গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে কেন, রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। কোভিডের নামে গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে কেন, রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়ছে কেন, রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। রাজ্যের চিকিৎসা পরিষেবা ভেঙে পড়ছে কেন, রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। কোভিডের আড়ালে গণতান্ত্রিক অধিকার হরণ করা চলছে না, চলবে না। কোভিডের আড়ালে গণতান্ত্রিক অধিকার হরণ করা চলছে না, চলবে না। কোভিডের আড়ালে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া চলছে না, চলবে না। কোনো স্বার্থে বিধানসভাতেও কথা বলতে দেওয়া হচ্ছে না কেন, রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। কোনো স্বার্থে বিধানসভাতেও কথা বলতে দেওয়া হয় না কেন, রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। কোনো স্বার্থে বিধানসভাতেও কথা বলতে দেওয়া হচ্ছে না কেন, রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে কেন, রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। বিধানসভার ভিতরেও কথা বলতে দেওয়া হয় না কেন, রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে কেন, রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে কেন, রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। কোভিডের আড়ালে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে কেন, রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। জনস্বার্থে বিধানসভাতেও কথা বলতে দেওয়া হচ্ছে না কেন, রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। জনস্বার্থ বিধানসভাতে কথা বলতে দেওয়া হচ্ছে না কেন, রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। রেগা এবং কুয়েট প্রকল্পে কাজের দিন এবং মজুরি বৃদ্ধি করতে হবে। রেগা এবং কুয়েট প্রকল্পে কাজের দিন এবং মজুরি বৃদ্ধি করতে হবে। রেগা এবং কুয়েট প্রকল্পে কাজের দিন এবং মজুরি বৃদ্ধি করতে হবে। বেকার যুবকদের নিয়োগ বন্ধ
কেন রাজ্য সরকার জবাব চাই জবাব দাও সরকারি দপ্তরগুলিতে নিয়োগ বন্ধ কেন রাজ্য সরকার জবাব চাই জবাব দাও অনাহারে অর্থহারে মানুষের দিন কাটছে কেন রাজ্য সরকার জবাব চাই জবাব দাও গ্রাম পাহাড়ে কাজ নাই খাদ্য নাই কেন রাজ্য সরকার জবাব চাই জবাব দাও চারিদিকে নাই নাই আওয়াজ কেন রাজ্য সরকার জবাব চাই জবাব দাও গ্রামে গঞ্জে কাজ নাই খাদ্য নাই এই আওয়াজ কেন রাজ্য সরকার জবাব চাই জবাব দাও গ্রাম পাহাড়ে কাজ নাই খাদ্য নাই এই আওয়াজ কেন রাজ্য সরকার জবাব চাই জবাব দাও কোভিডের আড়ালে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া চলছে না চলবে না কোভিডের নামে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া চলছে না চলবে না কোভিডের নামে গণতান্ত্রিক অধিকার হরণ করা চলছে না চলবে না কোভিডের নামে গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে কেন রাজ্য সরকার জবাব চাই জবাব দাও কোভিডের নামে গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে কেন রাজ্য সরকার জবাব চাই জবাব দাও জনস্বার্থে বিধানসভাতেও কথা বলতে দেওয়া হচ্ছে না কেন রাজ্য সরকার জবাব চাই জবাব দাও জনস্বার্থে বিধানসভাতেও কথা বলতে দেওয়া হচ্ছে না কেন রাজ্য সরকার জবাব চাই জবাব দাও জনস্বার্থে বিধানসভাতেও কথা বলতে দেওয়া হচ্ছে না কেন রাজ্য সরকার জবাব চাই জবাব দাও কোভিডের আড়ালে গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে কেন রাজ্য সরকার জবাব চাই জবাব দাও কোভিডের আড়ালে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে কেন রাজ্য সরকার জবাব চাই জবাব দাও রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়ছে কেন রাজ্য সরকার জবাব চাই জবাব দাও রাজ্যের স্বাস্থ্য পরিষেবার এই বেহাল অবস্থা কেন রাজ্য সরকার জবাব চাই জবাব দাও রাজ্যের স্বাস্থ্য পরিষেবার এই বেহাল অবস্থা কেন রাজ্য সরকার জবাব চাই জবাব দাও রাজ্যের স্বাস্থ্য পরিষেবার এই বেহাল অবস্থা কেন রাজ্য সরকার জবাব চাই জবাব দাও রাজ্যের স্বাস্থ্য পরিষেবার এই বেহাল অবস্থা কেন রাজ্য সরকার জবাব চাই জবাব দাও গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে কেন রাজ্য সরকার জবাব চাই জবাব দাও মেগা এবং টুয়েট প্রকল্পে কাজের দিন এবং মজুরি বৃদ্ধি করতে হবে গ্রাম পাহাড়ে কাজ নাই খাদ্য নাই এই আওয়াজ কেন রাজ্য সরকার জবাব চাই জবাব দাও গ্রাম পাহাড়ে কাজ নাই খাদ্য নাই এই আওয়াজ কেন রাজ্য সরকার জবাব চাই জবাব দাও কোভিডের আড়ালে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া চলছে না চলবে না গণতান্ত্রিক অধিকার হরণ করার চেষ্টা করা হচ্ছে কেন রাজ্য সরকার জবাব চাই জবাব দাও জনস্বার্থে বিধানসভাতেও কথা বলা যাচ্ছে না কেন রাজ্য সরকার জবাব চাই জবাব দাও জনস্বার্থে বিধানসভাতেও কথা বলতে দেওয়া হচ্ছে না কেন রাজ্য সরকার জবাব চাই জবাব দাও মানুষের জন্য কথা বলবার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে কেন রাজ্য সরকার জবাব চাই জবাব দাও রাজ্য জুড়ে নৈরাজ্য চলছে কেন রাজ্য সরকার জবাব চাই জবাব দাও শৃঙ্খলা পরিস্থিতি বিপর্যস্ত কেন রাজ্য সরকার জবাব চাই জবাব দাও শৃঙ্খলা পরিস্থিতি রাজ্য সরকার জবাব চাই জবাব দাও মানুষের নিরাপত্তার ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে মানুষের নিরাপত্তার সুনিশ্চিত ব্যবস্থা করতে হবে জীবনের স্বার্থে আমাদের সংগ্রাম চলছেই চলবে জীবনের স্বার্থে আমাদের সংগ্রাম চলছেই চলবে কোভিড-19 আড়ালে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া মানছি না মানবো না কোভিড-19 নামে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া মানছি না মানবো না জনস্বার্থে বিধানসভাতেও কথা বলতে দেওয়া হচ্ছে না কেন রাজ্য সরকার জবাব চাই জবাব দাও জনস্বার্থে বিধানসভার ভেতরেও কথা বলতে দেওয়া হচ্ছে না কেন রাজ্য সরকার জবাব চাই জবাব দাও বিধানসভার ভেতরেও বাইরে গণতন্ত্র নাই কেন রাজ্য সরকার জবাব চাই গ্রামে গঞ্জে কাজ খাদ্য নাই কেন জবাব চাই জবাব দাও স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে কেন জবাব চাই জবাব দাও রাজ্যের প্রধান হাসপাতাল মৃত্যু পরিণত হয়েছে তার জবাব চাই জবাব দাও অবিলম্বে মৃত্যু বন্ধ করতে হবে কাজ খাদ্যের ব্যবস্থা করতে হবে গ্রাম পাহাড়ে কাজ নাই কেন রাজ্য সরকার জবাব চায় বেকারদের কাজ নাই কেন রাজ্য সরকার জবাব চায় বেকারদের কর্মসংস্থান হচ্ছে না কেন রাজ্য সরকার জবাব চায় অবিলম্বে 10,323 বিকল্প কর্মসংস্থান করতে হবে রাজ্যের বিধানসভার ভেতরেও বাইরে গণতন্ত্র নাই কেন জবাব চাই জবাব দাও গণতন্ত্র হরণ করা হচ্ছে কেন জবাব চাই জবাব দাও অবিলম্বে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে গ্রাম পাহাড়ে কাজের ব্যবস্থা করতে হবে গ্রাম পাহাড়ে মৃত্যু বন্ধ করতে হবে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে কেন জবাব চাই জবাব দাও রাজ্যের প্রধান হাসপাতাল হয়েছে কেন জবাব চাই জবাব দাও ভেঙে পড়েছে কেন জবাব চাই জবাব দাও কর্মসংস্থান নাই কেন জবাব চাই জবাব দাও বিধানসভার ভেতরে ও বাইরে
কথা বলার অধিকার নাই কেন? জবাব চাই, জবাব দাও। বিধানসভার ভেতরে ও বাইরে গণতন্ত্র হরণ করা মানছি না। বিধানসভার ভেতরে ও বাইরে গণতন্ত্র হত্যা করা মানছি না। বিধানসভার ভেতরে ও বাইরে কথা বলার অধিকার নাই কেন? জবাব চাই, জবাব দাও। গ্রাম পাহাড়ে কাজ নাই কেন? জবাব চাই, জবাব দাও। বেকারদের কর্মসংস্থান নাই কেন? জবাব চাই, জবাব দাও। স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে কেন? জবাব চাই, জবাব দাও। অক্সিজেনের অভাবে রাজ্যের মানুষ মারা যাচ্ছে, জবাব চাই, জবাব দাও। স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে কেন? জবাব চাই, জবাব দাও। রাজ্যের বিধানসভার ভেতরেও বাইরে কথা বলার অধিকার কেড়ে নেওয়া মানছি না। গণতন্ত্র হত্যা মানছি না। মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়া মানছি না। বিধানসভার ভেতরেও বাইরে মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়া মানছি না। অবিলম্বে গ্রামে পাহাড়ে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। অবিলম্বে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। অবিলম্বে রাজ্যের চিকিৎসা ব্যবস্থা উন্নত করতে হবে। চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে কেন? রাজ্য সরকার জবাব চায়। চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে কেন? অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী জবাব চায়। অক্সিজেনের অভাবে মানুষের মৃত্যু হচ্ছে কেন? অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী জবাব চায়। রাজ্যের প্রধান হাসপাতাল মৃত্যু পরিণত হয়েছে কেন? জবাব চায়। অবিলম্বে গ্রামে পাহাড়ে কাজের ব্যবস্থা করতে হবে। বিধানসভার ভেতরে থাকার কথা ছিল। আমরা থাকতে আগ্রহী ছিলাম, থাকতে চেয়েছিলাম। আপনারা যারা খবর রাখেন তারা জানেন, গত মার্চ মাসে 20 তারিখ থেকে বিধানসভার চলতি বছরের বাজেট অধিবেশন শুরু হয়েছিল। 21, 22 শনি এবং রোববার থাকার কারণে অধিবেশন বন্ধ থাকে। 23 তারিখ আবার অধিবেশন শুরু হয়। সরকার পক্ষের তরফ থেকে আমাদের কাছে আবেদন আসে, কোভিড পরিস্থিতি জটিল চেহারা নিচ্ছে এবং এই পরিস্থিতিতে আমাদের বিধানসভা দীর্ঘ সময়ব্যাপী চলতে দেওয়া ঠিক হবে না। কাজেই খুব তাড়াতাড়ি বাজেট পাস করে আমরা বেরিয়ে যেতে চাই। সেদিন বিরোধী দলের পক্ষ থেকে বাজেটের উপরে আলোচনার সূত্রপাত করার কথা। এটাই হচ্ছে বিধানসভার রীতি, কনভেনশন। এই প্রস্তাব শোনার পর আমরা গ্রহণ করি এবং বলা যায় আমাদের আলোচনার সুযোগ ছেড়ে দিয়েও প্রায় এই বাজেটটা বিনা প্রশ্ন তুলে এটাকে আমরা পাশ করিয়ে দিই এবং আলোচনায় আমরা ঐক্যমত হয়েছিলাম এটা পাশ করানোর পরেই অ্যাসেম্বলি সেশন অ্যাডজার্ন হয়ে যাবে। অদ্ভুতভাবে আমরা দেখলাম এটা পাশ করিয়ে নেওয়ার পর শাসক দল তাদের রাজনৈতিক স্বার্থে কিছু কিছু বাছাই করা বিষয় নিয়ে আলোচনা শুরু করার চেষ্টা করলেন। আমরা প্রতিবাদ করলাম। এই যদি হয় তাহলে তো বাজেটের উপর আমরা কথা বলতে পারতাম, কারণ আপনাদের এই বাজেটের মধ্যে জনস্বার্থের পরিপন্থী বহু বিষয় ছিল, কিন্তু গিলোটিন করে এই বাজেটটা যখন পাস হলো আমরা বিরোধিতা করলাম না এবং এখান থেকে পাস করে দিয়ে বেরিয়ে যাব। আপনারাও রাজি হলেন। এখন আপনারা আপনাদের বক্তৃতা করতে শুরু করেছেন রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে। এই পরিস্থিতিতে আমরা সেদিন অধিবেশন ছেড়ে চলে যাই। আপনারা জানেন 6 মাস হয়ে গেল। কোভিডের আক্রমণের আগেই 18-23 মার্চের পর থেকে ত্রিপুরায় একদিকে গণতন্ত্রের উপর আক্রমণ, বিশেষ করে বিরোধী দলের বিরুদ্ধে, আরেকদিকে অর্থনৈতিক যে সমস্যা এটাকে সংকটের দিকে নিয়ে যায় এই বিজেপি আইপিএফটি জোট সরকারের জনবিরোধী নীতির কারণে মন্দা পরিস্থিতি তৈরি হয়ে যায়। রেগার কাজ নাই, টুয়েপের কাজ নাই, লাইন ডিপার্টমেন্টের কাজ নাই, ব্যবসা নাই, গাড়ি ঘোড়া চললেও তাতে প্যাসেঞ্জার নাই। একটা চরম অর্থনৈতিক সংকটাপন্ন পরিস্থিতি। আমরা তখনই কোভিডের আক্রমণের আগে থেকেই বিধানসভার ভেতরে বাইরে
সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিলাম। এত শত প্রতিশ্রুতি দিয়ে আপনারা মানুষকে ভুলিয়ে এই সরকার তৈরি করলেন, এখন সম্পূর্ণ উল্টো পথে চলবার চেষ্টা করছেন। মানুষের কথা একটু ভাবুন, কে শুনে কার কথা। এর মধ্যে কোভিডের আক্রমণ এটা অনেকটা মরার উপর খাড়ার ঘায়ের মতো। এই আক্রমণ মোকাবেলার জন্যে ছড়িয়ে যাতে পড়তে না পারে, তার জন্য আমরা বিরোধী দলের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে গঠনমূলক কতগুলো প্রস্তাব সরকারের দৃষ্টিতে নিয়ে যাই সর্বদলীয় বৈঠকে, এবং তার পরবর্তী সময়ে আমাদের পরিষদীয় দলের তরফ থেকে 6 সদস্য যে প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করি, তাতেও আমরা পরবর্তী পর্যায়ে বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করি। কিন্তু দুর্ভাগ্যের ঘটনা, সরকার তার নিজের মতে চলছে। একদিকে বলছে কোভিড, মেলামেশা করা যাবে না, মিছিল মিটিং করা যাবে না, অবস্থান করা যাবে না, বক্তব্য রাখা যাবে না, কথা বলতে পারবেন না। আরেকদিকে আমরা দেখছি মুখ্যমন্ত্রী ঘুরে বেড়াচ্ছেন, কখনো ট্যাক্সিতে, কখনো হেলিকপ্টারে সারা ত্রিপুরা। মুখ্যমন্ত্রী ঘুরবেন, তাতে আমাদের কোনো আপত্তি নাই। তাদের দলীয় অনুষ্ঠান হচ্ছে, সেখানে কোভিডের নিয়ম নীতি কিন্তু কেউ মানছে না। পুলিশ সেখানে কাঠপুতুল, তাদের কিছু করছে না। বিরোধীরা, শাসক দলের বাইরে যে সমস্ত রাজনৈতিক দল, আমি শুধু সিপিআইএম বামফ্রন্টের কথা বলছি না, তারা জনজীবনের মৌলিক গুরুত্বপূর্ণ জরুরি যে সমস্যাগুলো, খেয়ে পড়ে বাঁচার, এগুলো তুলবার চেষ্টা করলেই ঝাঁপিয়ে পড়বার চেষ্টা করছে। এবং এই সময়ে গোটা ত্রিপুরাকে জেলখানায় বন্দী করে অর্থনৈতিক সংকট একটা চরম জায়গায় নিয়ে গেছে। তো এর সঙ্গে কি চলছে? আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি। আগরতলা এখন রাত্র 8টা থেকে, আগে ছিল 9টা থেকে কারফিউর মধ্যে ত্রিপুরার বিভিন্ন জায়গায় শাসক দলের প্রশ্রয়পুষ্ট দুর্বৃত্তরা রাজনৈতিক কর্মীদের বাছাই করে বিরোধী দলের বাড়িতে ঘরে গিয়ে হামলা করছে, আক্রমণ করছে, হাত ভাঙছে, পা ভাঙছে, বুকের পাঁজর ভাঙছে, ঘরে আগুন দিচ্ছে, পুকুরে বিষ ঢালছে, রাবার বাগান কেটে ফেলছে, ফসল ধ্বংস করছে, ঘর থেকে বেরোতে দিচ্ছে না, তাদের রিক্সা, তাদের অটো রিক্সা এগুলো ভেঙে তছনছ করে দিচ্ছে, লুটপাট করে নিয়ে চলে যাচ্ছে। মহিলারা, মায়েরা, আমাদের ঘরের কন্যা সন্তানরা, তারা ওই দুর্বৃত্তদের আক্রমণের হাত থেকে রেহাই পাচ্ছে না। পুলিশ কাঠপুতুল, কিচ্ছু ভূমিকা নিচ্ছে না। মামলা করতে গেলে পর পুলিশ সেখানে উদাসীন দৃষ্টিভঙ্গি নেওয়ার চেষ্টা করছে অনেক জায়গায়। মামলা তারপরে যখন ওখানে কাগজে লিখে রেখে আসছে, আবার বাড়িগুলিতে মানুষ আক্রান্ত হচ্ছে। কি চলছে ত্রিপুরায়? এই পরিস্থিতির পাশাপাশি আমরা যখন আক্রান্ত যারা, তাদের সাক্ষাৎ করতে যাচ্ছি, কেমন আছেন জানবার চেষ্টা করতে যাচ্ছি, গ্রামের চেহারাটা কি, মানুষের সঙ্গে কথা বলে বুঝবার চেষ্টা করছি, ওখানে শাসক দল তাদের দুর্বৃত্ত বাহিনীকে লেলিয়ে দিচ্ছে যাতে আমরা যেতে না পারি, কথা বলতে না পারি, আক্রমণ করার চেষ্টা করছে। গোয়াইতে আমরা গেলাম, সেখানে বিভ্রান্ত করার চেষ্টা হলো। বিলুনিয়া আমরা যাব মুহুরীপুর, আমাদের ঢুকতেই দেওয়া হলো না। পুলিশ অসহায়ত্ব প্রকাশ করে বলছে আপনারা আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে, দয়া করে আপনাদের প্রোগ্রাম বাতিল করুন। ভাবতে পারেন কোথায় গিয়ে ত্রিপুরা দাঁড়িয়েছে। সাবরুম গেলাম, ওখানে বাড়ি বাড়িতে আক্রান্তদের সঙ্গে কথা বলতে যাচ্ছি, আমাদের মা বোনদের একটা ছোট্ট অংশকে বিভ্রান্ত করে কি ব্লকে তাদের কি পাওনা দেওনা এগুলি মীমাংসা করবার নাম করে এনে আমরা যে বাড়ি বাড়ি যাচ্ছি, এগুলো বাধা দেওয়ার জন্য তাদের একটা অংশকে সেখানে লাগিয়ে দেয়। আরেকটা অংশ বলে না আমরা তো এই কাজে আসিনি, তারা এতে অংশগ্রহণ করে। পরে শুনলাম বিলুনিয়ার মুহুরীপুরে যারা আমাদের যাওয়ার ক্ষেত্রে বাধা দিলেন, প্রায় বলা যায় পরোক্ষে পুলিশের মদতপুষ্ট হয়ে তারাও নাকি ছুটেছিলেন সাবরুমে, যাতে আমরা মানুষের সঙ্গে কথা বলতে না পারি। নিত্য বছরে আমাদের যাদের যাদের বাড়িতে যাওয়ার কথা, কথাবার্তা বলে আমরা ফিরে এসেছি। কি চলছে? তার একদিন দুদিন পর মুখ্যমন্ত্রী ওখানে গেলেন, কি প্রকল্প উদ্বোধন করবেন, স্পেশাল ইকোনমিক জোন। আরে মশাই, কে স্পেশাল ইকোনমিক জোন নিয়ে মাথা কামাচ্ছে? রেগার কাজ নাই, টুয়েপের কাজ নাই, লাইন ডিপার্টমেন্টের কাজ নাই, পয়সা নাই, করি নাই, অনাহার, অর্ধাহার, মৃত্যু। এই পরিস্থিতিতে আপনি স্পেশাল ইকোনমিক জোন করছেন, মানুষকে তো বোকা ভাবছেন। ওখানে লোকজন জমিয়ে বক্তৃতা করতে গিয়ে দেখা গেল সাংবাদিক যারা, তাদেরকে চোখ রাঙিয়ে আঙুল দুলিয়ে দুলিয়ে মুখ্যমন্ত্রী নিজে
নিজের নাম বারবার উচ্চারণ করে বলছেন যে তাদের কাউকে ছাড়বো না, দেখে নেব তারা কতদূর যেতে পারে, আমার নাম অমুক তমুক, আমি কিন্তু যা বলি তাই করার চেষ্টা করি। ভাবতে পারেন এই পরিস্থিতির মধ্যে সাংবাদিকদের যে সংগঠন একটা আছে তারা এটার বিরোধিতা করেন, মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেন যে আপনি আপনার এই বক্তব্য প্রত্যাহার করুন। আমাকে সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করেছিলেন যে এটা কি, আপনার কি বক্তব্য? আমি বলেছি এটা তো ব্যর্থতা ঢাকবার জন্য অসহিষ্ণু আচরণ, এবং মুখ্যমন্ত্রী নিজে হচ্ছেন এই দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, তিনি এই সংবাদপত্র বা এই যে প্রচার মাধ্যম তাদের নেতৃত্ব প্রশাসনের তরফ থেকে তিনি যদি এইভাবে কথা বলেন তাহলে কি হবে? এই বক্তৃতার পর সাবরুমে পরের 2-3 দিনে 4 জন সাংবাদিক ত্রিপুরার বিভিন্ন জায়গায় আক্রান্ত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন। আগরতলা জিবি হাসপাতালে তাদেরকে চিকিৎসার জন্য নিয়ে আসতে হয়েছে। এই হচ্ছে পরিস্থিতি, এবং এরকম জায়গায় অধিবেশন ডাকা হলো, এবং যে আপনার কর্মসূচি তাতে দেখা গেল এখানে প্রশ্ন উত্তরের সময় নাই, বাতিল। এখানে রাজ্যের বিভিন্ন জায়গায় সামাজিক অর্থনৈতিক সমস্যা নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করার কোনো সুযোগ নাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি মায়েদের বোনেদের উপর যে আক্রমণ হচ্ছে, রাজনৈতিক কর্মীদের উপর যে আক্রমণ হচ্ছে, কথা বলবার কোনো সুযোগ নাই। তাহলে কে কথা বলবেন? শুধু মুখ্যমন্ত্রী বলবেন, তাও কি স্টেটমেন্ট দেবেন? জেনারেলি বিধানসভায় মুখ্যমন্ত্রী যখন কোনো বিষয়ের উপর স্টেটমেন্ট দেন তার উপর কোনো ডিসকাশন চলে না। এটা যদি ডিসকাশন লেখা হতো তাহলে বুঝতাম যে আমরা হয়তো 2-4-10 মিনিট কথা বলতে পারবো, কোনো সুযোগ নাই। এরপরই লেইং, এবং তারপরে হচ্ছে কতগুলি বিল পাস হবে, এগুলোর উপর কোনো ডিসকাশন নাই। আজকেই 10টা বিল উপস্থিত হবে, তার উপরে আপনি বুঝে না বুঝে হাত তুলবেন, বিল পাস হবে। সংখ্যা আছে তাদের সঙ্গে। আমাদের বিজনেস অ্যাডভাইজারি কমিটির 2 জন সদস্য তারা বললেন এগুলো কি হচ্ছে? এটা ঠিক কোভিডের কারণে দীর্ঘ সময়ের জন্য অধিবেশন করার পক্ষে আমরাও না, কিন্তু একদিনেরও যদি অধিবেশন হয় এটার মধ্যে তো এমন কিছু সুযোগ রাখা দরকার। রাজ্যের মানুষের সামনে যে সমস্যাগুলো, জ্বলন্ত সমস্যা, বাঁচা মারার সমস্যা, এগুলো নিয়ে তো আমরা কথা বলবো। স্বাস্থ্য পরিষেবা ভেঙে খানখান হয়ে গেছে। এখন জিবি হাসপাতাল, যেটা আমাদের গর্বের জায়গা ছিল, এই নাম শুনলে মানুষ আটকে উঠছেন। রোগী যারা চিকিৎসিত হচ্ছেন তাদেরকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ডাক্তারবাবুদের হাতে পেয়ে ধরবার চেষ্টা করছেন। এই যে বিষয়গুলো নিয়ে আমাদের কথা বলতে হবে। অনাহারী মানুষ, অর্ধাহারী মানুষ, তাদেরকে অন্তত সেখানে চাল, গম, 7,500 টাকা সাহায্যের ব্যবস্থা করুন। এগুলি নিয়ে তো কথা বলতে দেবেন না। ওখানেও তাদের সংখ্যা বেশি, পাস করিয়ে নিল। আজকে যখন বিধানসভার মধ্যে নিয়ম মতো এটা পাস করাতে হয়, আমরা দাঁড়িয়ে আবার অনুরোধ করলাম, স্পিকার সাহেব শাসক দলের ট্রেজারি বেঞ্চের অঙ্গুলি হেলেনে আমাদের দিকে মুখ ফিরিয়ে চোখ কান বন্ধ করে তিনি ভোটে দেওয়ার চেষ্টা করলেন। ভোট তো তারা পাবেন, সংখ্যা তাদের বেশি। আমরা বললাম এটাই হবে, এটা তো গণতন্ত্র না, এটা তো গণতন্ত্রের সলিল সমাধি। বাইরে বিরোধীরা কথা বলতে পারছে না, শাসক দল আপন মনে খুশি মনে যেখানে সেখানে কথা বলে চলছে। বিধানসভার ভেতরেও কথা বলতে দেবেন না জনপ্রতিনিধিদের। আমার তো দৃঢ় বিশ্বাস, আমাদের দৃঢ় বিশ্বাস, শাসক দলের মধ্যেও এমন কিছু বিবেকবান বিধায়ক থেকে থাকতে পারেন, তারাও এই সমস্যা নিয়ে কিছু না কিছু কথা বলবার জন্য হয়তো মুখিয়ে ছিলেন, তারাও কিন্তু কথা বলবার সুযোগ পাচ্ছেন না। সংবাদপত্রই এখানে ধমকির মুখে। এই পরিস্থিতিতে আমাদের তখন সিদ্ধান্ত নিতে হয়েছে, এই বিধানসভায় সাক্ষী গোপালের মতো আমাদের বসে থাকার কোনো সার্থকতা নাই। মানুষ কিন্তু সেখানে আমাদেরকে জিজ্ঞেস করবে তোমরা কি করলে। কাজেই তাদের পক্ষের কথা ওখানে আমরা এই দেখছেন দাবিগুলো আমরা দেখিয়েছি, ওখানে আমাদের বন্ধুরা সোচ্চার হয়েছেন। বাইরে আমরা এসেছি, বিধানসভার ভেতরে কি হচ্ছে না হচ্ছে সবাই নাও জানতে পারেন। তার জন্যে আমরা এই সচিবালয়, বিধানসভা, রাজভবন, এই চত্বরের যে সিংহদ্বার, এখানে দাঁড়িয়ে মানুষের সামনে আবার আমাদের কথাগুলি তুলে ধরার চেষ্টা করছি। আপনারা সাংবাদিক বন্ধুরা আমাদের কথা শুনবার জন্য এসছেন, আপনাদেরকেও আমাদের পরিষদীয় দলের তরফ থেকে ত্রিপুরার আক্রান্ত বিধ্বস্ত মানুষ যারা, তাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। অনুরোধ করব এগুলো মানুষের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। এটা কিন্তু আপনাদেরও এখন নৈতিক দায়িত্ব। হুমকির কাছে, চোখ রাঙানোর কাছে শাসক দলের মাথা নত করবেন না, সাহস করে এগিয়ে যান। ত্রিপুরার মানুষ আপনাদের পেছনে আছে, আমাদের দৃঢ় বিশ্বাস আছে। এই পরিস্থিতি এভাবে ত্রিপুরার মানুষ চলতে দেবেন না। মানুষ ঐক্যবদ্ধভাবে এই যে অমানবিক
একটা রাজত্ব চলছে, এই রাজত্বের বিরুদ্ধে আগামী দিনে আরো বেশি সংখ্যায় সোচ্চার হতে হবে, এছাড়া বাঁচবার কোনো রাস্তা নেই।